Hi everyone, welcome to TWS Academy. This is আরাবুল রহমান। জিকেজিএস এর নতুন একটা পর্ব আজ আমরা শুরু করছি। খুবই দারুণ আজকের পর্বে আমরা প্রশ্ন উত্তর রেখেছি। আপকামিং বিভিন্ন পরীক্ষা এসএসসি রেল, এনটিপিসি এবং আরআরবির পরীক্ষা, তার সঙ্গে আমরা যদি দেখি ডব্লিউএপি এবং পিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা আমাদের এই ক্লাসটি প্রতিদিন দেখতে থাকো। এখান থেকে কিন্তু দুর্দান্ত প্রশ্ন উত্তর থাকছে, যেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবে। চলো আমরা প্রথম প্রশ্ন আজ স্ক্রিনে দেওয়া হলো, এটা দিয়ে শুরু করছি। যারা চ্যানেলে নতুন আছো সকলকে বলবো চ্যানেলকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রতিদিনের ক্লাসটা কিন্তু প্রতিদিন দেখতে সকাল 7টাতে যুক্ত হয়ে যাবে আমাদের লাইভ ক্লাস TWS একাডেমিতে। চলো একদমই প্রথম একটা দুর্দান্ত প্রশ্ন, যেগুলো রেল এসএসসির পরীক্ষায় খুবই বেশি থাকে। বিভিন্ন ট্রেডিশনাল নলেজ থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, বিভিন্ন সাংস্কৃতিক বিষয়, বিভিন্ন রাজ্যের রাজধানী, বিভিন্ন রাজ্যের নৃত্য, বিভিন্ন রাজ্যের উৎসব ইত্যাদি রিলেটেড প্রশ্ন আমরা খুবই পেয়ে থাকি বেশি। তো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, কোট্টাম কোন রাজ্যের প্রচলিত নৃত্যের নাম? রাইট অ্যান্সার ইজ অন্ধ্রপ্রদেশের একটা প্রচলিত নৃত্যের নাম হচ্ছে কোট্টাম। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের আরও কিছু নৃত্যের নাম আমাদের জেনে রাখতে হবে। যেমন আমি এখানে কয়েকটা নৃত্যের নাম লিখে দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে। যেমন প্রথম কুচিপুড়ি। কুচিপুড়ি একটা হচ্ছে শাস্ত্রীয় নৃত্য। শাস্ত্রীয় নৃত্যের নাম হচ্ছে কুচিপুড়ি। আচ্ছা, শাস্ত্রীয় নৃত্য মানে কি? যেগুলোর উল্লেখ আমরা শাস্ত্রে পাই বা যেগুলো খুবই পুরনো, অনেক ঐতিহ্যবাহী একটা নৃত্য হয়, সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে কি নৃত্য? সেগুলোকে বলা হয় শাস্ত্রীয় নৃত্য। তো এখানে শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি আছে, যেটা অন্ধ্রপ্রদেশের একটা শাস্ত্রীয় নৃত্য। কেরালার শাস্ত্রীয় নৃত্য দেখতে গেলে মোহিনী অট্টম এবং কথাকলি, এ দুটো হচ্ছে কেরালার শাস্ত্রীয় নৃত্যের মধ্যে আসে। ভারতনাট্যম এটা তামিলনাড়ুর একটা শাস্ত্রীয় নৃত্য। তো এখান থেকেই আমরা 4টি কিন্তু শাস্ত্রীয় নৃত্য পাচ্ছি। আরেকটা জিনিস মনে রাখবে, দক্ষিণ ভারতে এই 4টি কিন্তু শাস্ত্রীয় নৃত্য আছে। আর বাকি আমাদের ভারতে যে সমস্ত শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্সগুলো আছে, ওডিশি, মণিপুরি, কত্থক এবং আরেকটি হচ্ছে সাত্রিয়া, এগুলো সবই উত্তর ভারতে কিন্তু পড়ে থাকে। অলরাইট, তো এখান থেকে দেখো অন্ধ্রপ্রদেশের আর কি কি নৃত্য পাবো আমরা? কোট্টাম নৃত্য অবভিয়াসলি অন্ধ্রপ্রদেশের। ধিমসা অন্ধ্রপ্রদেশের একটা উপজাতি নৃত্য, পরীক্ষায় প্রশ্ন দেয় অন্ধ্রপ্রদেশের কি উপজাতি নৃত্য কোনটি? ধিমসা। এটা উপজাতি যারা থাকে বা ট্রাইবাল কমিউনিটি, তারা কিন্তু একটা পালন করে থাকে। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের আরেকটা নৃত্য হচ্ছে বাথাকুম্মা। এটা শুধু অন্ধ্রপ্রদেশ নয়, তেলেগু রিজন অর্থাৎ তেলেঙ্গানা অঞ্চলেও কিন্তু এই নৃত্যটা পরিবেশিত হয়ে থাকে, বাথুকুম্মা বা বাথাকাম্মা। এটা হচ্ছে ফুলের উৎসব, পরীক্ষায় প্রশ্ন দিয়ে থাকে এটা থেকে। ফুলের উৎসব কোনটি? এটা কিন্তু একটা ফুলের উৎসব হিসাবেও পরিচিত, বাথুকুম্মা। অলরাইট, এছাড়া দেখো কেরালাতে মোহিনীঅট্টম কথাকলি শাস্ত্রীয় নৃত্য। কৃষ্ণাট্টম, থেইয়াম খুবই গুরুত্বপূর্ণ। থেইয়াম কোথাকার নৃত্য? মনে রাখবে এটা কিন্তু কেরালার। কুডিয়াট্টম, পুলিকালি। পুলিকালি এটাও হচ্ছে কেরালার একটা লোকনৃত্য। এরপরে তামিলনাড়ু। তামিলনাড়ুতে ভারতনাট্যম। আমাদের ভারতে যত শাস্ত্রীয় নৃত্য আছে তার মধ্যে সব থেকে প্রাচীনতম নৃত্য হচ্ছে কোনটি? ভারতনাট্যম। এটাকে কিন্তু তোমার দাসী অট্টমও বলা হয়ে থাকে। ভারতনাট্যমের অপর নাম কি? দাসী অট্টম। কারণ এটা দেবদাসী, যারা মন্দিরে থাকতো আগেকার দিনে, দেবদাসী, সেই দেবদাসীদের দ্বারা পরিবেশিত হতো, এই কারণে এটাকে কি বলা হয়? দাসী অট্টম। এছাড়া কুম্মি, কাভাদিয়াট্টম, দেবারাট্টম, ওইলাট্টম, এগুলো সব তামিলনাড়ুর কিন্তু নৃত্য। আচ্ছা, পাঞ্জাবের গুরুত্বপূর্ণ নৃত্য যদি আমরা দেখি, ভাংলা এবং গিদ্ধা সব থেকে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য নৃত্য পাঞ্জাবের, ভাংলা অ্যান্ড গিদ্ধা। ভারতীয় সংবিধানের মুক্ত বাণিজ্যের বৈশিষ্ট্যটি নিম্নলিখিত কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যারা যুক্ত হচ্ছে আমাদের ক্লাসে সকলকে বলবো, সকলে একটা করে লাইক করে দাও আমাদের ক্লাসটিতে এবং আমাদের সঙ্গে ক্লাসটি কিন্তু দেখতে থাকো শেষ পর্যন্ত। ভারতীয় সংবিধানে মুক্ত বাণিজ্যের বৈশিষ্ট্যটি নিম্নলিখিত কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মুক্ত বাণিজ্য অর্থাৎ কোনো বাধাহীন বা বাধা ছাড়া বাণিজ্য করার, একচেটিয়া বাণিজ্য করার যে বৈশিষ্ট্য, সেটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে এই ধারণাটি। খুবই গুরুত্বপূর্ণ একটা ধারণা। চলো বাকি অপশনগুলো একটু দেখে নিই। যেমন অপশন সিতে আছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড দেশ কোথায়? ইউরোপে অবস্থিত। ইউরোপের আয়ারল্যান্ডের সংবিধান অনুসারে আমাদের ভারতের সংবিধানে রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, যেটাকে আমরা ডিপিএসপি বলে থাকি, তাই না? পার্ট 4 এর মধ্যে পড়ে থাকে এটা। তো পার্ট 4 এর ডিপিএসপিটা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে হয়, আয়ারল্যান্ড থেকে। ভারতীয় সংবিধানের, মাফ করবে, ভারতীয় সংবিধানের 55 নম্বর ধারায়
রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি সম্পর্কে বর্ণিত হয়েছে। সেই রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় সদস্যদের মনোনয়ন। রাষ্ট্রপতি, মনে রাখবে, রাজ্যসভায় কিন্তু 12 জনকে মনোনীত করতে পারে। ঠিক আছে, 12 জনকে রাষ্ট্রপতি রাজ্যসভায় মনোনীত করতে পারে। তো সেই যে মনোনয়ন করার এই যে ধারণা, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। সোভিয়েত রাশিয়ার থেকে নেওয়া হয়েছে মৌলিক কর্তব্যের ধারণা। এবং আরও একটা জিনিস তোমরা এখানে জেনে রাখো, আচ্ছা ছাড়ো, এটাই জেনে রাখো, মৌলিক কর্তব্যের ধারণা জার্মানি থেকে জরুরি অবস্থার ধারণা এবং জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা হয়, এই ধারণা, দুটো ধারণাই নেওয়া হয়েছে জার্মানি থেকে। অস্ট্রেলিয়া থেকে যৌথ তালিকার ধারণা, অর্থাৎ যেটাকে তোমার ভারতীয় সংবিধানের 7ম তফসিলে আছে কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং একটা তালিকা থেকে যৌথ তালিকা। এই যৌথ তালিকার ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে? অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া থেকে। যৌথ অধিবেশনের ধারণা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ভারতের সংবিধানের 108 নম্বর ধারায় যৌথ অধিবেশন, ঠিক আছে, পার্লামেন্টের যৌথ অধিবেশনের কথা বলা হয়েছে, সেটা কিন্তু অস্ট্রেলিয়া থেকে ধারণা গৃহীত। ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা বা মুক্ত বাণিজ্যের স্বাধীনতার বৈশিষ্ট্য নেওয়া হয়েছে কোথা থেকে? অস্ট্রেলিয়া থেকে। অলরাইট, এটা সকলে ভালো করে একটু দেখে রাখবে। আমি কিন্তু গুরুত্বপূর্ণগুলোই দিয়েছি, আরও অনেক কিছু গৃহীত হয়, কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু এখানে দেওয়া হয়েছে। অবশ্যই অবশ্যই এগুলো তোমরা বাড়িতে মুখস্থ করবে। এরপরেরটা দেখি, মীনাক্ষী মন্দির কোথায় অবস্থিত? নেক্সট প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, মীনাক্ষী মন্দির ভারতের কোথায় আছে? খুবই উল্লেখযোগ্য একটা মন্দির মীনাক্ষী মন্দির। এই মীনাক্ষী মন্দিরটা ভারতের কোথায় অবস্থিত আছে? বলে ফেলো উত্তর। মীনাক্ষী মন্দির, ডিয়ার স্টুডেন্টস, অবস্থিত আছে কোথায় জানো? তামিলনাড়ুতে অবস্থিত আছে মীনাক্ষী মন্দির। তামিলনাড়ুর একটা শহর আছে, নাম হচ্ছে মাদুরাই শহর। মাদুরাই শহর। আচ্ছা, এই মাদুরাই শহরটা কোন নদীর তীরে আছে জানো? ভাইগাই নদীর তীরে। ভাইগাই নামক একটা নদীর তীরে এটা অবস্থিত। তো ভাইগাই নদীর তীরে অবস্থিত মাদুরাই শহরে অবস্থিত আছে মীনাক্ষী মন্দির। তো পরীক্ষায় যদি প্রশ্ন দেয় যে মীনাক্ষী মন্দির কোন নদীর তীরে অবস্থিত, আমরা উত্তর কি করব? ভাইগাই নদীর তীরে অবস্থিত। আর যদি শহরের কথা বলা হয়, তামিলনাড়ুর মাদুরাই শহরে এটা অবস্থিত। অলরাইট, নেক্সট ইজ মোহাম্মদ আলী জিন্নাহ 14 দফা নীতি কবে পেশ করেন? মোহাম্মদ আলী জিন্নাহ, ইনি 14 দফা নীতি পেশ করেছিলেন। তার এই 14 দফা নীতিটা কবে তিনি পেশ করেছিলেন? এনিওয়ান? খুবই দারুণ একটা প্রশ্ন। মোহাম্মদ আলী জিন্নাহ, ইনি তার 14 দফা নীতি পেশ করেছিলেন 1929 সালে। 1929 সালে মুসলিম লীগের একটা অধিবেশন হয়েছিল। তো মুসলিম লীগের অধিবেশনে এটা পেশ করা হয়। খুবই দারুণ একটা প্রশ্ন, তাই না? তো কবে পেশ হয়েছিল জিন্নাহর 14 দফা নীতি? 1929 সালে। গোবর গ্যাস কত শতাংশ মিথেন থাকে? গোবর গ্যাসে কত শতাংশ মিথেন থাকে? গোবর গ্যাস এখন বিকল্প হিসাবে কিন্তু ব্যবহৃত হচ্ছে, তাই না? এখন তোমার জীবাশ্ম জ্বালানি, পেট্রোলিয়াম ইত্যাদির দিক থেকে সরে এসে গোবর গ্যাসকে কিন্তু বিকল্প হিসাবে বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে। তো এই গোবর গ্যাস, এটাতে আমরা কি জানি? গোবর গ্যাসের প্রধান উপাদান কি? গোবর গ্যাসের প্রধান উপাদান কি জানো? সেটা হচ্ছে মিথেন। মিথেন হচ্ছে গোবর গ্যাসের প্রধান উপাদান। এবারে দেখো, গোবর গ্যাসে শুধু মিথেন থাকে না, মিথেন ছাড়াও আরও অনেক কিছু থাকে। যেমন গোবর গ্যাসে আমরা যদি দেখি, কার্বন ডাই অক্সাইড থাকে, CO2 থাকে, তারপরে অ্যামোনিয়া থাকে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এমনকি জলও কিন্তু থাকে গোবর গ্যাসে। তো এর মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে মিথেন, এবং কতটা পরিমাণে? 65 থেকে 70%, মানে 65 থেকে 70% কিন্তু প্রায় মিথেন থাকে। তারপরে থেকে কার্বন ডাই অক্সাইড, বেশি পরিমাণে থাকে কার্বন ডাই অক্সাইডটা মিথেনের পরে। তারপরে অন্যান্য মৌলগুলো কিন্তু গোবর গ্যাসে পাওয়া যায়। বাংলা সাহিত্যে কাকাবাবু কাল্পনিক চরিত্রের স্রষ্টাকে? বাংলা সাহিত্যে কাকাবাবু বলে একটা চরিত্র আছে, যেমন ফেলুদা আছে, ব্যোমকেশ বক্সী আছে, অপু দুর্গা আছে, এরকম কাল্পনিক চরিত্র আছে না বাংলা সাহিত্যে? তো তেমনই কাকাবাবু এই কাল্পনিক চরিত্রটি স্রষ্টাকে?
বাংলা সাহিত্যে কাকাবাবু চরিত্রের যিনি স্রষ্টা, তিনি ডিয়ার স্টুডেন্টস হচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়। আচ্ছা, এই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা ছদ্মনাম আছে, তার ছদ্মনাম কি বলো তো? তার ছদ্মনাম কি সুনীল গঙ্গোপাধ্যায়ের? খুবই পরীক্ষায় আসার মতো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সুনীল গঙ্গোপাধ্যায় তার ছদ্মনাম কি, যিনি কাকাবাবু কাল্পনিক চরিত্রের স্রষ্টা। আচ্ছা, তার এই কাল্পনিক চরিত্রটা এসেছে কাকাবাবু সমগ্র বলে একটা উপন্যাস থেকে। তো এখানে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বা তার লেখা কিছু উপন্যাসের নাম আমি লিখে দিলাম, যেগুলো তোমরা একটু দেখে রাখবে। কাকাবাবু সমগ্র, তার সবথেকে বিখ্যাত উপন্যাস, সেই সময়, প্রথম আলো, আগুন পাখির রহস্য, এগুলো হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস। তার লেখা, তার ছদ্মনামের নাম কি? তার ছদ্মনাম হচ্ছে নীল লোহিত। নীল লোহিত ছদ্মনামে তিনি কিন্তু লিখতেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এর পরের প্রশ্নটা সকলে উত্তর করো। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আসন্ন ৩৮তম জাতীয় গেমসের জন্য লোগো, থিম গান ও ম্যাসকট চালু করেছে? তো ৩৮তম জাতীয় গেমস সম্প্রতি আয়োজিত হতে চলেছে, এবং এই ৩৮তম জাতীয় গেমসের জন্য লোগো, থিম গান এবং ম্যাসকট চালু করেছে কোন রাজ্য? উত্তর কি হবে? ৩৮তম জাতীয় গেমস কোথায় হতে চলেছে? উত্তরাখণ্ডে হতে চলেছে। তো সেখানে লোগো, থিম এবং ম্যাসকট চালু করেছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। এরপরেরটা, ভারতের কোথায় পশমিনা উল উৎপাদিত হয়? পশমিনা উল, এটা উৎপাদিত হয় কোথায়? আচ্ছা, পশমিনাতে কি একটু জেনে রাখো। পশমিনা হচ্ছে এক প্রকার ছাগল। পশমিনা কি? এক প্রকার ছাগল, যাদেরকে জম্মু অ্যান্ড কাশ্মীর অঞ্চলে দেখা যায়। এই পশমিনা ছাগল থেকে কিন্তু পশমিনা উল উৎপাদিত হয়, যেটা কিন্তু বিশ্ববিখ্যাত বা বিশ্বে প্রসিদ্ধ একটা কিন্তু উল। এমন প্রসিদ্ধ, এটাকে কিন্তু নরম সোনা বলা হয়। এই পশমিনা উলকে কি বলা হয়? নরম সোনা বলা হয়। ঠিক আছে? তো নরম সোনা হিসাবে পরিচিত কোনটি? পশমিনা উল। এটা কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে পাওয়া যায়, এবং এটা একটা বিশ্ববিখ্যাত উল। এরপরে দেখো, জহর সাগর জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর তীরে বা কোন নদীর উপরে নির্মিত হয়েছে জহর সাগর জলবিদ্যুৎ প্রকল্প? সুন্দর একটা প্রশ্ন। জহর সাগর জলবিদ্যুৎ প্রকল্প, এটা অবস্থিত রাজস্থানের কোটা শহরে এটা অবস্থিত। আর রাজস্থানের কোটা শহর কোন নদীর তীরে অবস্থিত? ঠিক আছে, রাজস্থানের কোটা শহর এটা কোন নদীর তীরে আছে? চম্বল নদীর তীরে আছে, তাই না? চম্বলটা হচ্ছে যমুনার উপনদী। যমুনার উপনদী হচ্ছে চম্বল, হ্যাঁ কি না? তো যমুনার উপনদী চম্বল, এই চম্বল এটার তীরে অবস্থিত কোটা শহর, সেটা রাজস্থানে আছে কোটা শহরটা, এবং তার সেখানে অবস্থিত আছে জহর সাগর জলবিদ্যুৎ প্রকল্প। এছাড়া দেখো, চম্বল নদীতে চম্বল নদীতে কিছু বাঁধ অবস্থিত আছে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ বাঁধ। আমাদের পরীক্ষায় এখান থেকে প্রশ্ন দেয়। চম্বল নদীর উপরে ফার্স্ট যে বাঁধটা অবস্থিত আছে, সেটা হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ। রানা প্রতাপ সাগর বাঁধ বলে একটা বাঁধ পাবো আমরা, যেটা চম্বল নদীর উপরে আছে। আরো একটা বাঁধ জেনে রাখো, যেটা হচ্ছে গান্ধী সাগর বাঁধ। গান্ধী সাগর বাঁধ, এই বাঁধগুলো কোথায় অবস্থিত আছে? এগুলো চম্বল নদীর উপরে আছে। এবারে দেখো, এই দুটো বাঁধ কিন্তু ডিফারেন্ট, দুটো আমাদের রাজ্যে অবস্থিত আছে। রানা প্রতাপ সাগর বাঁধ আছে রাজস্থানে, রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, আর গান্ধী সাগর বাঁধ অবস্থিত আছে মধ্যপ্রদেশে। এটা থেকে কয়েকদিন আগে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছিল। মধ্যপ্রদেশে অবস্থিত আছে গান্ধী সাগর বাঁধ। অলরাইট। আচ্ছা, যখন এই সাগর রিলেটেড বলছি, তো আমার আরেকটা বাঁধের নাম মনে পড়ে গেল, যেটা বলে দিই, অনেকের প্রশ্ন থাকে। একটা বাঁধ আছে যেটার নাম হচ্ছে নিজাম সাগর বাঁধ। নিজাম সাগর বাঁধ,
তো নিজাম সাগর বাঁধ এটা সম্পর্কে কয়েকটা জিনিস জেনে রাখো। নিজাম সাগর বাঁধটা কোন নদীতে আছে এবং কোন রাজ্যে আছে? নিজাম সাগর বাঁধ এটা অবস্থিত আছে কোথায় জানো? তেলেঙ্গানাতে অবস্থিত। এটা তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত আছে। তেলেঙ্গানাতে অবস্থিত। গোদাবরীর একটা উপনদী আছে যার নাম হচ্ছে মঞ্জিরা। মঞ্জিরা নদীর উপর নির্মিত হয়েছে নিজাম সাগর বাঁধ। ভেরি গুড একটা প্রশ্ন কিন্তু এটা। অলরাইট, নেক্সট ইজ কংগ্রেস সোশ্যালিস্ট পত্রিকা কে প্রকাশ করেছিলেন? কংগ্রেস সোশ্যালিস্ট পত্রিকা এটার প্রকাশক কে ছিলেন? আচ্ছা, এটা যেন ভেবো না কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, ঠিক আছে? কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি আলাদা বিষয়। পার্টিটা অন্যজন তোমার হচ্ছে স্থাপন করেছিলেন। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি এটার প্রতিষ্ঠাতা কে ছিল জানো? রাম মনোহর লোহিয়া ও আরেকজন বিখ্যাত ব্যক্তি যার নাম হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ। তো জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া এরা স্থাপন করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। কিন্তু কংগ্রেস সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক কে ছিলেন? অ্যান্সার এখানে হচ্ছে বাল গঙ্গাধর তিলক কংগ্রেস সোশ্যালিস্ট পত্রিকার প্রকাশক ছিলেন। আচ্ছা, এখান থেকে আরো একটা কনফিউজিং জিনিস বলে রাখি, যেটা অনেক সময় তোমরা কনফিউশন হয়ে যেতে পারো যদি পরীক্ষায় প্রশ্ন দেয়। আরেকটা পত্রিকা আছে যার নাম হচ্ছে দা সোশ্যালিস্ট। দা সোশ্যালিস্ট পত্রিকা, এই পত্রিকার প্রকাশক কে জানো? এই পত্রিকার প্রকাশক হচ্ছে একজন কমিউনিস্ট লিডার, নাম হচ্ছে তার এস এ ডাঙ্গে। নাম তোমরা নিশ্চয়ই শুনেছো তার, এস এ ডাঙ্গে। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা বা তিনি ছিলেন প্রকাশক দ্য সোশ্যালিস্ট পত্রিকার। আজকের একটা হোমওয়ার্ক দিয়ে রাখবো তোমাদের, যেটা হচ্ছে কে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। চলো, আমাদের একটা গর্বের বিষয়, আমাদের ভারত থেকে একজন ব্যক্তি সম্প্রতিকালে বিশ্বের সর্বকনিষ্ঠ সব থেকে কম বয়সে দাবা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। তার নামটা কি? অবশ্যই অবশ্যই তোমরা সকলে এটার কমেন্ট করে উত্তর জানিয়ে যাবে। চলো নেক্সট আমরা দেখি ডেলটয়েড পেশি মানবদেহের কোথায় থাকে। আমাদের যে মানবদেহ আছে, মানবদেহের বিভিন্ন স্থানে বিভিন্ন পেশি থাকে। তো মানবদেহের এই পেশিগুলোর মধ্যে ডেলটয়েড বলে একটা পেশি আছে। এই ডেলটয়েড পেশি মানবদেহের কোন স্থানে পাওয়া যায়? মানুষের পায়ে, মানুষের কাঁধে, মানুষের পেটে, নাকি মানুষের বুকে? কোথায় থাকে? চলো এই প্রশ্নটা দেখে সকলে একটা করে লাইক করে ফেলো দেখি ক্লাসে। ডেলটয়েড পেশি মানবদেহের কোথায় থাকে? মানুষের কাঁধে অবস্থিত থাকে ডেলটয়েড পেশি। পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কোনটি? পৃথিবীর সবথেকে বড় স্থলবেষ্টিত, স্থলবেষ্টিত মানে বোঝো নিশ্চয়ই, একটা দেশ তার চারিদিকে অন্যান্য দেশ দিয়ে সেটা ঘেরা, তার কোনো জলভাগের সাথে বা কোনো আন্তর্জাতিক জলভাগের সাথে কোনো কোনো প্রকারের সীমানা নেই। এমন দেশটাকে আমরা কি বলে থাকি? এমন দেশকে আমরা বলে থাকি স্থলবেষ্টিত দেশ, মানে স্থলভাগের দ্বারা চারিদিক দিয়ে সে বেঁধে আছে এমন দেশটাকে। তো পৃথিবীর বৃহত্তম স্থলবেষ্টিত দেশ হচ্ছে কাজাখস্তান। আচ্ছা, স্থলবেষ্টিত দেশ অনেক আছে, যেমন আফগানিস্তানও একটা স্থলবেষ্টিত দেশ। তোমার কি বলে এটাকে, আফগানিস্তান, কাজাখস্তান, ভুটান আমাদের প্রতিবেশী দেশ আছে, নেপাল একটা প্রতিবেশী দেশ আছে, এরা কিন্তু স্থলবেষ্টিত দেশ, তাই না? সো এখানে কাজাকিস্তান সম্পর্কে দুটো তথ্য বলবো। কাজাকিস্তান হচ্ছে সোভিয়েত রাশিয়া যখন ভেঙে বা ইউএসএসআর যখন ভেঙে যায় বা ইউএসএসআর এর যখন পতন হয়, কবে পতন হয় বলো তো? ইউএসএসআর এর পতন কবে হয়? ইউএসএসআর এর পতন হয়েছিল 1991, 1991 সালে, যখন ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ার শেষ হয়েছিল, তখন কিন্তু ইউএসএসআর ভেঙে যায় এবং কাজাকিস্তান দেশের উৎপত্তি হয়। তো এটা আগে সোভিয়েত রাশিয়া বা বৃহৎ রাশিয়ার কিন্তু অংশ ছিল। তো কাজাকিস্তান দেশের এইভাবে উৎপত্তি হয়েছে। এবারে দেখো, এই কাজাকিস্তান দেশ, এই দেশটার রাজধানী থেকে একটা প্রশ্ন আমাদের পড়তে পারে পরীক্ষায়। রাজধানী কি? বলে ফেলো দেখি, কাজাকিস্তানের রাজধানী কি? সকলে কমেন্ট করো দ্রুত। কাজাকিস্তানের রাজধানী কি? আস্তানা, তাই না? আস্তানা হচ্ছে কাজাকিস্তানের রাজধানী। চলো এর পরেরটা আমরা দেখি। নেক্সট কোশ্চেন ইজ
কাকে স্বাগত জানানোর জন্য গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করা হয়? গেটওয়ে অফ ইন্ডিয়া এটা কাকে স্বাগত জানানোর জন্য তৈরি করা হয়েছিল? অলরাইট, সকলে উত্তর করো। কাকে স্বাগত জানানোর জন্য গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি হয়? অ্যান্সার হচ্ছে রাজা পঞ্চম জর্জকে। আচ্ছা, গেটওয়ে অফ ইন্ডিয়া এটা কোথায় অবস্থিত? গেটওয়ে অফ ইন্ডিয়া এটা আমাদের ভারতের কোথায় অবস্থিত আছে? দ্রুত। গেটওয়ে অফ ইন্ডিয়া আমাদের ভারতের কোথায় আছে বলো? মুম্বাইতে অবস্থিত, তাই না? মুম্বাইতে অবস্থিত আছে গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য তৈরি করা হয়। প্রদত্ত পুষ্টির মধ্যে দুধ নিচের কোনটির একটি দুর্বল উৎস? দুধে কোনটি এখানে থাকে না, মানে এটা ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রদত্ত পুষ্টির মধ্যে দুধ নিচের কোনটির একটি দুর্বল উৎস, মানে কি বোঝানো হচ্ছে? মানে বোঝানো হচ্ছে এর ভিতরে কোনটি দুধে কম পাওয়া যায়, তাই তো? তো সেটি কোনটি? অ্যান্সার হচ্ছে এখানে ভিটামিন সি। এটা কিন্তু দুধে আমরা পাবো না। অলরাইট, বাকিগুলো পাবো, ক্যালসিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেট, এগুলো দুধে খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। ভিটামিন সি আমরা কোথায় পাবো? লেবুতে পাবো, লেবুতে পাবো, আমলকিতে পাবো, আমলকিতে পাবো। তো এই ধরনের টক জাতীয় ফল যেগুলো আছে সেখানে কিন্তু আমরা পাবো ভিটামিন সি, তাই না? ভিটামিন সিকে আমরা কি বলে থাকি? অ্যাসকর্বিক অ্যাসিড বলে থাকি। তো অলরাইট, এটা কিন্তু পাওয়া যায় লেবুতে, সব থেকে বেশি পরিমাণেই পাওয়া যায় ভিটামিন সি। এ প্রিজনার্স স্ক্র্যাপ বুক বা এ প্রিজনার্স স্ক্র্যাপ বুক কে লিখেছেন? একটা গ্রন্থের নাম, ঠিক আছে? এ প্রিজনার্স স্ক্র্যাপ বুক। তো এই বিখ্যাত গ্রন্থটির লেখক কে? এ প্রিজনার্স স্ক্র্যাপ বুক লিখেছেন, এই গ্রন্থটি এল কে আদবানি বা লালকৃষ্ণ আদবানি। ইনি 2024 সালে ভারতরত্ন পেয়েছিলেন এবং ভারতের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। গুড। চলো এর পরেরটা, আমরা এসএসসি ফাউন্ডেশন ব্যাচ আমাদের যে লঞ্চ হয়েছিল, তোমরা যারা এখনও যুক্ত হওনি এসএসসি ফাউন্ডেশন ব্যাচে অবশ্যই এনরোল করে নাও। টিডব্লিউএস একাডেমিতে নতুন ব্যাচ এসে গেছে, রেলওয়ে ফাউন্ডেশনের ব্যাচ। এটাতেও যারা যুক্ত হতে ইচ্ছুক অবশ্যই সকলে টিডব্লিউএস একাডেমি অ্যাপে যাও এবং সেখান থেকে ভর্তি হয়ে যাও। রেল এসএসসির ব্যাচের জন্য কিন্তু ফুল প্রিপারেশন আমরা এখানে দেব। রেল এসএসসির ব্যাচ অনেক কঠিন প্রশ্ন আসে, অনেক আনকমন প্রশ্ন আসে, তার জন্য কিন্তু ফুল আমাদের প্রিপারেশনের প্রয়োজন হয়। তো অবশ্যই যারা এখনও ভর্তি হওনি টিডব্লিউএস একাডেমির এই দুটি ব্যাচে, আজকেই এনরোল করো এবং প্রথম থেকে ক্লাস দেখা শুরু করে ফেলো। ওকে, তো আমরা পরের প্রশ্ন দেখি। সাঁওতালি ভাষাটিকে কবে ভারতের সংবিধানের অষ্টম তফসিলে যুক্ত করা হয়? অষ্টম তফসিলে যে ভাষাগুলো আছে তার মধ্যে কিছু ভাষা পরবর্তী সময়ে যুক্ত করা হয়েছিল, যেমন মণিপুরি, কোঙ্কনি, সিন্ধি, হ্যাঁ, তারপরে তোমার সাঁওতালি, বোরো, ডোগরি, মৈথালি, এই সব ভাষাগুলো পরবর্তী সময়ে যুক্ত করা হয়েছে। তো সাঁওতালি ভাষাটা কবে যুক্ত করা হয়? রাইট অ্যান্সার হচ্ছে 2003 সালে এটা যুক্ত করা হয়েছিল। 92তম একটা সংবিধান সংশোধনী হয়েছিল সেই সংবিধান সংশোধনীতে। 92তম সংশোধনীতে এটাকে ভারতের সংবিধানে যুক্ত করা হয়। আচ্ছা, শুধু 92তম সংশোধনীতে এই ভাষাগুলোকে যুক্ত করা হয়নি, আরও কিছু ভাষা যেমন হচ্ছে বোড়ো, বোড়ো, ডোগরি, বোড়ো, তারপরে হচ্ছে ডোগরি, ঠিক আছে, মৈথালি, বোড়ো, ডোগরি, মৈথালি এবং সাঁওতালি, এই ভাষাগুলোকে একটা সময়েই যুক্ত করা হয়েছিল। সেটা কবে? সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? এটাও একটা সুন্দর প্রশ্ন, সকলে এটার উত্তর করে ফেলো। ভারতের সবথেকে ছোট ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? এতদিন আমরা পড়েছি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক। দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে বা এনএইচ কোনটি আমাদের ভারতের? সেটা হচ্ছে এনএইচ 44, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত আছে, তাই না? এটা আমরা বারবার পড়েছি। তো এখানে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি? অ্যান্সার হচ্ছে এনএইচ
548 অর্থাৎ 548 এটা হচ্ছে ভারতের সবথেকে ক্ষুদ্রতম জাতীয় সড়কের মধ্যে পড়ে থাকে। এটা অবস্থিত আছে মহারাষ্ট্রে। এবারে দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে একটা টুইস্ট, মহারাষ্ট্রে আছে। এবারে আরও একটা জিনিস তোমাদের বলে রাখি, এটা শুধু ক্ষুদ্রতম নয়, এটার দৈর্ঘ্য হচ্ছে 5 কিমি, 5 কিমি। আর এই সেম 5 কিমি দৈর্ঘ্যের আরও একটা ন্যাশনাল হাইওয়ে আমাদের ভারতে আছে। নাম কি তার জানো? নাম হচ্ছে NH 118, NH 118 বা 118। এই ন্যাশনাল হাইওয়েটিও কিন্তু ভারতের ক্ষুদ্রতম হাইওয়ে হিসাবে পরিচিত। এটা কোথায় অবস্থিত আছে জানো? এটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত আছে, জামশেদপুরের কাছে ঝাড়খণ্ডে অবস্থিত আছে এই ন্যাশনাল হাইওয়েটা। ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর যদি পরীক্ষায় প্রশ্ন দেয় কোনটি সবথেকে ছোট, এই দুটোর মধ্যে যেটা অপশানে থাকবে সেটা তোমরা উত্তর করতে পারো। এটারও দৈর্ঘ্য কতটা? এটারও দৈর্ঘ্য হচ্ছে কিন্তু 5 কিমি। ওকে, অনেকে কমেন্টে বলবে স্যার আপনি কেন ভুল বললেন। আমি তোমাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিতে চাই। দুটোই কিন্তু এখানে দৈর্ঘ্যে ছোট, দুটোরই সেম দৈর্ঘ্য। দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন? দ্বিতীয়বার যখন ভারতে পারমাণবিক পরীক্ষা করা হয় তখন কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়? আচ্ছা, পারমাণবিক পরীক্ষা প্রথম কবে করা হয়? প্রথম পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল 1974, 1974 সালে ভারতে প্রথম পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল। জানো, ইন্দিরা গান্ধী তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন ভারতে। এবং এই সময়ে এই পারমাণবিক পরীক্ষাটি কোথায় করা হয়? এগুলো সব পোখরানে করা হয়। পোখরানটা কোথায় জানো? পোখরানে হচ্ছে পোখরান টেস্ট বলা হয় এগুলোকে, বা পোখরানের এগুলোকে করা হয়েছিল। পোখরানটা অবস্থিত হচ্ছে রাজস্থানে। পোখরানটা কোথায় হচ্ছে? এটা রাজস্থানে অবস্থিত একটা স্থান, সেখানে পারমাণবিক টেস্ট করা হয়েছিল ভারতের প্রথম। শুধু প্রথম নয়, দ্বিতীয়বারেরটাও সেখানেই করা হয়। প্রথম করা হয়েছিল 1974-এ, এবং কোড নেম যেটি ছিল সেটার নাম ছিল স্মাইলিং বুদ্ধ। স্মাইলিং বুদ্ধ নামে পরিচিত ছিল সেটা। আর দ্বিতীয়বার যখন পারমাণবিক পরীক্ষা করা হয় সেটা কবে করা হয়েছিল ডিয়ার স্টুডেন্টস জানো? সেটা হচ্ছে 1998। তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, তিনি হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, তার সময় এটা করা হয়। এবং এটার কোড নেম ছিল অপারেশন শক্তি। অপারেশন শক্তি। গুড। তো অপারেশন শক্তিটা কবে করা হয়? এটা 1998-এ করা হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা পালন করেছিলেন তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম। ভারতের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা বা পোখরান দ্বিতীয় টেস্টে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আচ্ছা, মুদ্রা কি? মুদ্রা কি? উন্নয়ন ও পুনরঅর্থায়ন সংস্থা, কৃষি বিমার স্কিম, নতুন গ্রহ আবিষ্কার হয়েছে, নাকি এই জন্য উন্নয়ন এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ শহুরে জনপদ? তো এটা কি আসলে মুদ্রাটা? তো এখানে তো এটা অ্যানিমেশন দেওয়া হয়নি, তো তোমরা উত্তর করতে পারবে। মুদ্রা কি? হুইচ স্ট্যান্ডস ফর মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি এলটিডি, is a financial institution set up by Government of India for ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্সিং অফ মাইক্রো ইউনিটস এন্টারপ্রাইজ। ছোট বড় যে তোমার ক্ষুদ্র ক্ষুদ্র যে তোমার এন্টারপ্রাইজগুলো ছিল, বা যে সমস্ত তোমার ব্যবসা বাণিজ্যগুলো, সেগুলোকে পুনরঅর্থায়ন বা উন্নয়ন করাই কিন্তু এর কাজ। দেখো, ডেভেলপমেন্ট এবং রিফাইন্যান্সিং। অলরাইট, তাহলে অপশান এ ইজ অ্যান্সার হবে, তাই না? মুদ্রা মানে কি? মুদ্রা মানে হচ্ছে উন্নয়ন ও পুনরঅর্থায়ন সংস্থা। সংকর ধাতু জার্মান সিলভারে কোন ধাতু সর্বাধিক পরিমাণে থাকে? জার্মান সিলভার এতদিন ধরে আমরা পড়ে আসছি কি এটা একটা সংকর ধাতু। তো সংকর ধাতু এই জার্মান সিলভার, এতে কি কি সংকর ধাতু থাকে ডিয়ার স্টুডেন্ট জানো? এতে সংকর ধাতুতে কি কি থাকে? তামা থাকে, তাই না? তামা মানে কপার থাকে। আর কি থাকে? আর থাকে জিঙ্ক। জিঙ্কটাকে আমরা বাংলায় কি বলে থাকি? দস্তা বলে থাকি। তো কপার, জিঙ্ক এবং আরেকটা থাকে নিকেল। এই তিনটের কিন্তু সংকর ধাতু হচ্ছে জার্মান সিলভার। তো এর ভিতরে তামা থাকে সব থেকে বেশি পরিমাণে, 60% প্রায় তামা থাকে। আর দস্তা যদি আমরা দেখি, দস্তা আর নিকেল কিন্তু বাকি ভাগে থাকে। অলরাইট, তো দস্তা নিকেল 20-20 থাকে, 20-20 কিন্তু এখানে দস্তা থাকে। তো 3:1:1 অনুপাতে কিন্তু আমরা যদি দেখি এখানে তামা, দস্তা ও নিকেল থাকে। ঠিক আছে,
তো এখানে রাইট অ্যান্সার কী হবে? সবথেকে বেশি পরিমাণে কিন্তু কপার থাকে বা তামা থাকে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরের দিনের ক্লাসে দেখা হবে নতুন একটি পর্বে এবং দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, টাটা।